কোন কুক্ষণে মাকে যে একটা স্মার্টফোন কিনে দেওয়ার শখ হয়েছিল। সবাইকে দেখি ঝাঁ চকচকে ফোন বার করে নাকের ডগায় কেতা মারে, অথচ মায়ের সেই মান্ধাত্তা আমলের খাটারা ফোন, যে সে এসে অপমান করে যায় ওই ফোন দেখে। শেষে কাজের মাসি যখন বলে উঠল, ঠিকঠাক একটা ফোন কিনতে পারেন না, মেয়েদের ছবি দেখে কথা কইবেন, শুনে বড় প্রেস্টিজে লেগে গেল। ভাবলাম যা থাকে কপালে একটা কিনে দিই, পরে না হয় শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, একটা নামি কোম্পানির স্মার্টফোন কিনে মায়ের হাতে ধরিয়ে দিলাম। এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থাৎ মাকে শেখাবে কে। দুদিন বাদেই আমার কর্মস্থলে ফিরে যাবার টিকিট। তার আগেই মাকে শিখিয়ে পড়িয়ে ওয়াকিবহাল করিয়ে জীবন সমুদ্রে নিক্ষেপ করতে হবে। মেয়েকে হাজারো জিনিসের প্রলোভনে রাজি করালাম, আর মেয়েও কি সব শিখিয়ে পড়িয়ে খাতায় লিখে টিকে দিয়ে দিদুনকে আপ টু ডেট করে দিল। এখন আমার যাবার পালা। টেনশন চূড়ান্ত। কলকাতায় একা মাকে রেখে যাব ওই স্মার্টফোনের ভরসায়। ফোন রিসিভ করতে বা কল করতে না পারলে আমারই তো বাঁশ। পরীক্ষা নেওয়ার ঢঙে বললাম, আমার ফোনে কল করে দেখাও তো। তিনি কোত্থেকে একটা চিত্রগুপ্তের খাতা নিয়ে এসে হাজির হলেন। তারপর নাম, নম্বর, পরিচয় উদ্ধার করে ফোন লাগালেন। প্রাণপণ চেষ্টা করলাম সেভ কন্ট্যাক্ট থেকে ফোন করানোর। আমায় তিনি কোনো মতেই পরীক্ষায় উত্তীর্ণ হতে দিলেন না। যাই হোক, ফোন করাটা শিখে গেছেন দেখে আমার সর্বনাশী লোকটা আরেকটু মাথা চাড়া দিয়ে উঠল। অ্যাডভান্স কোর্স করানোর উদ্দেশ্যে বললাম, হোয়াটসঅ্যাপ দেখাও, শিখে নাও। অন্তত আমরা কোনো মেসেজ পাঠালে পড়তে পারবে, ছবি পাঠালে দেখতে পারবে। 1 ঘন্টা লড়ালড়ি করে মুখস্থ করালাম। তারপর পুরো প্রসেসটা ডায়েরিতে লিখে দিলাম। এবার যাওয়ার পালা। বারে বারে বুঝিয়ে দিয়ে রওনা হলাম। বাড়িতে এসে পৌঁছে সংবাদ দিতেই ফোনের ওপারে মায়ের কান্না জড়িত আর্তনাদ। কি দিয়েছিস রে, কাল একবার ফোন কর, অনেক কিছু বলার আছে। রাতটা চিন্তায় কাটালাম। সকাল সকাল ফোন করতেই শুনি ওপারে মা বিশাল বিপদ ঘটিয়েছেন। হোয়াটসঅ্যাপ খুলে চেনা অচেনা স্বল্প চেনা যার যার প্রোফাইল পিকচার দেখেছেন, সেগুলোতেই এলোমেলো বাটন টিপে কি সব উল্টোপাল্টা মেসেজ পাঠিয়ে দিয়েছেন। ফলে তারা সবাই যে যার মতো উত্তর দিয়েছেন। একটু খোঁজাখুঁজি করতে জানা গেল তাদের মধ্যে সম্পর্ক না রাখা বন্ধু, শত্রু, আত্মীয় থেকে শুরু করে বাবার অফিস কলিগ অনেকেই আছেন। একটা নমুনা পড়ে শোনাতে বললাম। তিনি পড়া শুরু করলেন। হাই, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। কতদিন বাদে, আপনি ডাকলেই আমি আসবো বৌদি। কেমন আছেন? খুব ভালো লাগছে, আপনি আমায় মনে রেখেছেন দেখে। অবশ্যই যোগাযোগ রাখবো। বুঝলাম বেশ কিছু লোকজন মায়ের পাশে মৌমাছির মতো গুনগুন করতে উৎসাহী। আমার তো মাথায় হাত। কোন রকমে তাকে আর কিছু টেপাটেপি না করার পরামর্শ দিলাম। যাই হোক, আবার বেশ কিছুদিন বিনা উপদ্রবে কাটলো। হঠাৎ একদিন রাত বিরেতে দেখি মোবাইলে মা ভিডিও কলিং। সে কি রে, এত আপ টু ডেট হলো কিভাবে? তাড়াতাড়ি ধরে দেখি খোঁজা দাড়িওয়ালা, রং বেরঙের চুলওয়ালা একটা ছোকরার মুখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। তাড়াতাড়ি বন্ধ করতে যাচ্ছি, দেখি পেছন থেকে মায়ের হাসি মুখ উকি মারছে। কি গো, ভিডিও কল করলে কি করে? ওই ছোড়াটাকে? আর বলিস না, ও তো আমার কেবেলের পয়সা নিতে এসেছিল। মানে? আরে কেবিলওয়ালা এসেছিল পয়সা নিতে। আমার মোবাইল নাড়ানাড়ি করতে দেখে বললাম ভিডিও কলটা শিখিয়ে দিতে। কি যে করো, যাকে তাকে দিয়ে ভিডিও কল করাচ্ছ। আরে কি আছে তাতে? ছেলেটা উৎসাহ দেখালো। আর কিছু বলতে পারলাম না, শুধু মিনমিন করে বললাম, একটু সাবধানে বুঝে শুনে লোকের সাথে মেলামেশা করো। আর এর উত্তরে খেলাম এক মহা দাবরানি। বুড়ো বয়সে শেখাবি কার সাথে কেমন করে মিশবো? না বাবা, কিছুই আর শেখানোতে নেই আমি। এখন আমার স্ট্যাটাস হলো চুপচাপ দেখে যাওয়া। এর মধ্যে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কিছু ছবিও পাঠাই, সবই দেখে ব্লু টিক, অর্থাৎ তিনি সব দেখছেন। একদিন চেষ্টা করলাম কিছু মেসেজ লিখতে শেখানোর। বুঝিয়ে সুজিয়ে মেসেজ করলাম, কলকাতার কি খবর, ওখানে ঠান্ডা কেমন? উত্তর পেলাম, তুমি কেমন আছো, আমার ঘরটা গেঙ্গের পেরে হলে খুব থ্যাঙ্কস। ওরে বাবা, মেয়ের সাথে থ্যাঙ্কস বিনিময় করে ফর্মালিটি করছে। তারপর রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে উদ্ধার করলাম তার বক্তব্য। তুমি কেমন আছো, আমার ঘরটা গঙ্গার পাড়ে বলে খুব ঠান্ডা। আরো কিছুদিন গেল। এক সন্ধ্যেবেলা
মন দিয়ে গল্প লেখার কসরত করছি, আবার ফোনে টুংটাং শব্দ। তাকিয়ে দেখি মা জননীর মেসেজ ঢুকছে। একের পর এক ফটো পাঠিয়ে চলেছেন। ধর্মড়িয়ে উঠে বসে ফোন খুলে দেখি এবার সব সেলফি। ছবিতে সাবজেক্টের ছড়াছড়ি, উপরে ঘূর্ণায়মান পাখা, দেওয়ালে বিশালাকার শোকেস, বড় জানলা, নিজের একটা লম্বা হাত, কি নেই, শুধু সবশেষে নিজের ও কাজের মাসির অর্ধেক সাইজের মুখমণ্ডল। দ্বিতীয় ছবিতে আবার আরেকটি লক্কা মার্কা ছেলে, কানে দুল, হাতে বালা পরিহিত, পাশে আমার মাতৃদেবী। পরে শুনেছিলাম এটা নাকি গ্যাস ডেলিভারি বয়। তবুও শেষের দিকে একটু নিশ্চিন্ত হয়েছিলাম। সত্যি বলতে কি, মনে হলো এবার বোধহয় বেশ খানিকটা ওয়াকিবহাল হয়েছেন। মেসেজগুলো দেখছেন যখন, বেশ একটা হাঁপছাড়া ভাব এসেছিল আমার মধ্যে। দুদিন পরে নিয়ম মাফিক ফোন করলাম, দেখি সুইচ অফ। ভাবলাম দুপুরবেলা নিশ্চিদ্র ঘুম দেবেন বলে বোধহয় সুইচ অফ। আরো 2 ঘন্টা বাদে আবার চেষ্টা করলাম, একই অবস্থা। ততক্ষণে টেনশন শুরু হয়েছে। প্রতি ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে কল করা শুরু করেছি। যে কে সেই। কাজের মাসে নিজস্ব মোবাইল নেই। আশেপাশে 2-1 ফ্ল্যাটে খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে ফোন লাগালাম। তাদের মধ্যে 2জন বাইরে বেড়াতে গেছেন। অপরজন জানালেন যে তিনি মেয়ের ডেলিভারির জন্য মেয়ের ফ্ল্যাটে এসে রয়েছেন। ভোর রাত্রির ফ্লাইট বুক করলাম। সারা রাত কেটে গেল অনিদ্রায়। সকাল হতেই এয়ারপোর্ট, আর সকাল 10টার মধ্যেই কলকাতা। তারপর সোজা মায়ের ফ্ল্যাটের দরজা। বেল টিপতেই হাসি মুখে জননীর আবির্ভাব। তুই? হ্যাঁ, কি হয়েছে তোমার? কেন বলতো? ফোন সুইচ অফ করে রেখেছো কেন? কোনো খবর পাচ্ছি না, চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। ও হ্যাঁ, দুপুরবেলা ফোন এলে ঘুম ডিস্টার্ব হয় দেখে এদিক ওদিক টেপাটিপি করতে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। এখন কি করে খুলতে হয় বুঝতে পারছি না, তাই ওইভাবেই পড়ে আছে। কাউকে দেখিয়ে ঠিক করে নিতাম। উফ মা, তুমি আমাদের হার্ট অ্যাটাক করিয়ে দেবে। দেখো তো সব ফেলে কিভাবে দৌড়ে আসতে হলো। আমি কত দূরে থাকি বলো তো, সেখান থেকে। কথাটা শেষ করতে দিলেন না, বলে উঠলেন, যাক ভাগ্যিস করেছিলাম, তাই তো হঠাৎ করে মায়ের কাছে আসতে পারলি। মুখ দিয়ে আর কথা নিঃসরণ হলো না। টেনশন, অর্থনৈতিক গচ্চা, হয়রানি সব ভুলে গিয়ে শেষে মায়ের কোলে মুখ লুকোলাম।